সুপ্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে উত্তাপ আছে 7 সমুদ্র 13 নদীর ওপারে এই দেশে, নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে, আমরা এইসব বিষয় নিয়েও আলোচনায় কথা বলি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বরাবরের মতোই দুজন সম্মানিত অতিথি। উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মুসাব্বির, এবং সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। আপনাদেরকে টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মুসাব্বির, জনাব বাবুল, আমরা আপনাকে দিয়ে, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা শুরু করি আক্তার হোসেন বাদল আপনাকে দিয়ে। আমরা দেখছি যে বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি, যে বাংলাদেশের সংকট চলছে, বিএনপির যে আন্দোলন চলছে, তার পাশাপাশি সারা পৃথিবী জুড়ে কিন্তু একটি কূটনৈতিক তৎপরতাও চলছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকরা যেমন ইনভলভ হয়েছেন, তেমনি আমরা দেখছি যে দেশের বাইরেও যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সংকট নিয়ে তারা কথা বলছেন। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় আশয় নিয়ে নানান ধরনের সমাধানের চেষ্টা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা জানি খুব সম্প্রতি আজকালকের মধ্যেই আপনি একটি কূটনৈতিক তৎপরতার একটি অংশ হিসেবে ওয়াশিংটনে ভিজিট করেছেন। সেখানেও আপনি বিএনপির তরফ থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন যে সেই অবস্থাটি কি, আপনার কার্যক্রম এবং কূটনীতিকরা বাংলাদেশের এই সংকটে এই মুহূর্তে তাদের অবস্থান কি, তারা কি ভাবে। ধন্যবাদ সাকিব ভাই। প্রথমত টাইম টিভি পক্ষ থেকে আমাকে আজকের এই সুবর্ণ সুযোগ এবং বক্তব্যটি বা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আসলে কূটনৈতিক তৎপরতা এটা বিএনপির একটা পলিটিক্যাল বড় আছেন, তারাই এটা দেখেন। প্রবাসী যেহেতু আমরা এখানে আছি, আমরা দেশকে নিয়ে ভাবি যে দেশে আমাদের অনেক ভাই আছেন, বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাই। বাংলাদেশের আজকে সারা বিশ্ব জানে যে বাংলাদেশ একটি ইমার্জিং টার্গেটের একটা দেশ। বাংলাদেশ এটা গণতান্ত্রিক একটি অর্থনৈতিক জিডিপি সব কিছু মিলেই বাংলাদেশ একটি ভেরি হাইলি মুভমেন্টে আছে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে একটি এখন বর্তমানে গণতন্ত্রের বাঁকের পিছনে চলে যাচ্ছে, একটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 5ই জানুয়ারির একটি নির্বাচন, বিরোধী দলবিহীন যে একটি নির্বাচন হয়েছে, মেজর একটা গ্রুপকে বাদ দিয়ে একটা অংশকে দিয়ে যে 5ই জানুয়ারির নির্বাচনটা একটি ভোটারবিহীন নির্বাচন একতরফাভাবে করে বাংলাদেশের একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছেন এই আজকের বর্তমানের যারা ক্ষমতার মসনদে বসে আছেন। তার 5ই জানুয়ারির পরেই বিএনপি, যেহেতু আমি একটি দলেরই একটি অংশ, যেহেতু আমিও একটা দলকে সমর্থন করি, সেই দলের সমর্থন হিসাবে প্রবাসী দেশে একজন, এই আমেরিকাতে একজন আমেরিকান বাংলাদেশি নাগরিক হিসাবে আমি দেশকে আমার এই অংশটুকু আমি শেয়ার করতে চাচ্ছি আজকে। 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটা সারা বিশ্ব প্রতিটি মানুষও দেখেছেন, এবং এটা কেউই, এবং খোদ আওয়ামী লীগের যিনি প্রধান তিনি কিন্তু বলেইছিলেন যে আমরা 5ই জানুয়ারি একটি নির্বাচন করব। বিরোধী দলের প্রচুর আন্দোলন করেছেন, প্রচুর ভোটারবিহীন জন্য, এর জন্য অনেক জ্বালাও পড়াও, আন্দোলন, হরতাল সব কিছুর পরে বর্তমান যিনি দায়িত্বে আছেন আওয়ামী লীগের প্রধান, তিনি হলেন শেখ হাসিনা ওয়াজেদ। তিনি নিজেই বলছেন যে একটি সংবিধান রক্ষার জন্য, এবং আওয়ামী লীগেরই অনেকেই কিন্তু বলছেন যে আমরা একটি সংবিধান রক্ষার জন্য 5ই জানুয়ারি নির্বাচনটি আমাদের প্রযোজ্য, আমরা করব। সেটাও কূটনীতিকদেরকেও আশ্বস্ত করা হয়েছে। তখন সবাই জানে যে তারা একটা নির্বাচনের মাধ্যমে, এটা আবার একটা কয়েকদিনের মধ্যে একটা আলোচনার মাধ্যমে দোনো দলের সাথে আলাপ আলোচনা করে একটি সংলাপের মাধ্যমেই একটা নির্বাচন দিবে। ইফ আই এম নট এ মিস্টেক, আমার শ্রদ্ধেয় বড় ভাই উনিও জানেন, আপনারাও জানেন। পরবর্তীতে বর্তমান যিনি শেখ হাসিনা ওয়াজেদ, তিনি
5ই জানুয়ারি নির্বাচনটির তথাকথিত একপরতা করার পরপরই উনি ওনার ভুলটি পাল্টে ফেললেন। ভুলটি পাল্টিয়ে তিনি বললেন যে আমি এখন আর কোনো সংলাপ করব না, কোনো আলোচনা করব না, আগামী আবার 5 বছর পরে যখন সময় আমরা নির্বাচন দেব। তখন বিরোধী দল মাননীয় চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবার সরকারকে বলেছিলেন যে আসুন আমরা আলাপ আলোচনা এবং সংলাপের মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজি এবং সংলাপের মাধ্যমেই আমরা আলোচনা করব। জি। কিন্তু দুঃখজনক হলো তারা তো সেটা শুনলেনই না। বেগম জিয়া কখন তাকে আজকের এই অবস্থাতে যেতে হয়েছে সেটাও কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। আজকে যেহেতু আপনি জানতে চাচ্ছেন কেন আজকে কূটনৈতিক সারা বিশ্ব দে আর ভেরি মাচ কনসার্নিং অ্যাবাউট দ্য কান্ট্রি। সো সেটার কারণ হলো যে আপনারা জানেন যে যেখানে সরকার বিরোধী দলের সাথে বসে 5ই জানুয়ারির আবার একটি বছর পূর্তি না করে তারা আলোচনা করে একটা সমাধানের পথ করবে, এখানে আনন্দ উল্লাসের জন্য না, আপনি ঘাটের উপরে আরেকটা আঘাত করলেন। সেখানে গাজীপুরে বেগম জিয়া জনসভা করতে যাবেন, সেখানে জনসভা তিনি করতে যাবেন, তিনি একটি ঘোষণাও দিয়েছেন, সেখানে সব কিছু রেডি। সেখানে ছাত্র লীগের তথাকথিত একটি ছেলে বললেন যে ওনাকে কোথাও বাংলাদেশের মাটিতে কোনো জনসভা করতে দিবেন না। পুলিশ প্রশাসন তার ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনী দিয়ে, বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে সেটাকে তিনি বন্ধ করে দিলেন, তাকে সমাবেশটা করতে দিলেন না। তখন তিনি বললেন যে আমি ঢাকা সমাবেশ করব, ঠিক আছে, তাকে ঢাকাতেও সমাবেশ করতে দিলেন, ঠিক আছে। তখন বিরোধী দল বললেন যে আমরা এখন অবরোধ হরতাল আমরা এখন করব, আমাদের দাবি কোথাও মানা হচ্ছে না, পুলিশ প্রশাসন মানছে না, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রশাসন থেকে হামলা, সর্বকিছু করা হচ্ছে। তাহলে আপনার জায়গাটা কোথায়? ওয়ার ইউ ক্যান সে, যেখানে জাস্টিস নাই, যেখানে হিউম্যান বিংস নাই, যেখানে হিউম্যানিটি নাই, যেখানে আপনার সাংবাদিকরা কথা বলতে পারতেছে না, মানুষ কথা বলতে পারতেছে না, সর্ব জায়গায় আপনি কোণঠাসা করেন, তখন আর বিরোধী দলের কোনো জায়গা নেই। সেখান থেকেই আপনার বিরোধী দল ঘোষণা দিলেন যে আমরা অবরোধ করব, হরতাল অবরোধ করব। তখন বিশ্বের কূটনীতিক বৃন্দরা তাদেরও এই বিবেক থেকে নাড়া দিয়েছেন, তারা আলাপ আলোচনা করতে চেয়েছেন। এখনো পর্যন্ত কন্টিনিউসলি তাদের যেই দাবি যে আমেরিকা ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভরিবডি নোস, আমেরিকা এবং ইউরোপ বাংলাদেশের বিনিয়োগের একটি বড় অংশীদারের দাবিদার। তাদের দাবির মধ্যে দিয়ে যেটা হলো যে বাংলাদেশকে তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পর্যায়ে দেখতে চান, তারা বাংলাদেশকে দেখতে চান একটি পিওর ডেমোক্রেসিতে, তারা বাংলাদেশকে দেখতে চান একটি অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যাতে বাড়ে, জিডিপি তাদের উন্নয়ন হোক, তাদের উন্নয়নের সেটার থেকে ব্যাহত এমনই একটি পর্যায়ে এখন গিয়ে ঠেকেছে। সেটা আমি এবং মুসাব্বির ভাই আমরা দলকে নিয়ে চিন্তা করি না, আমরা দেশকে নিয়ে এখন চিন্তা করি। দেশের প্রেক্ষাপটের আজকের যে অবস্থানে এখানে এসেছে, সেখানে আমি তো বিশ্বাস করি যে কোনো বিশ্বের কেউই একটি জায়গায় শুধু তাদের কথা যে why this two lady doesn't have a compromise. Two lady means the present, তিনি এক সময় প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি অপোজিশন লিডারও ছিলেন, এখন যিনি বাইরে আছেন তিনিও একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও অপোজিশন। কেন আজকে তাদের কূটনীতিকদের সারা ওয়ার্ল্ডের সবার কাছে, ওয়াশিংটনেও কিন্তু আমাদের একই আলোচনা হয়েছে, সেখানেও আমরা বলছি যে আমরা দেশটাকে স্থিতিশীলতা দেখতে চাই, এবং তারাও বলছেন যে আমরা বাংলাদেশকে অবজারভেশনে দেখতেছি, আমরাও এখন এখানে এস্টাবলিশ। আপনারা কারা কারা গিয়েছিলেন বা আপনারা কার পক্ষ থেকে গিয়েছিলেন, কোনো সংস্থা সংগঠন? না, আমার যাওয়াটা সেটা আমার ইন্টারনাল কূটনীতিক, এবং সেটার আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের যুগ্ম সিনিয়র মহাসচিব তারেক রহমান, তাদের নির্দেশের অপেক্ষায় নয়, এটা আমার দায়িত্ব আমার দেশকে, আমার দলকে তুলে ধরার জন্য না, আমি দেশের জন্যই আমার কূটনৈতিক তৎপরতার মতো ওটা ছিল একটাই, যে উই ওয়ান্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড হ্যাভ টু বি ডায়ালগ ইচ আদার অ্যান্ড মেক এ রিসলভ ইমিডিয়েটলি, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু বি রিসলভ দিস ইস্যু। আমরা একটু আসি আব্দুল মুসাব্বির আপনার কাছে। এই যে কূটনৈতিক তৎপরতার কথা বলা হচ্ছে, যেটি আখতার হোসেন বাদল তার মতো করে বলেছেন, আপনিও তো এই দেশে থাকেন, অনেক বছর যাবত এই দেশে আছেন, এই দেশে আপনিও রাজনীতি করছেন, এই যে বাংলাদেশের সংকট নিয়ে যে কূটনৈতিক যে তৎপরতা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমরা কিন্তু দেখি যে শুধুমাত্র রাজপথের বিরোধী দল বিএনপি এবং 20 দল যেই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তা না, সরকারও কিন্তু কূটনৈতিক তৎপরতা চালাতে আমরা দেখি। আপনার বিশ্লেষণ এবং মন্তব্য জানতে চাই। প্রথমত
বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ। আমরা যারা প্রবাসে আছি, আমরা মাতৃভূমি, জন্মভূমি, আমাদের সেই সেখানে ফেলে আসা ভাই বোনদের প্রতি আমাদের সবসময় মানে মনটা ওইখানে করে থাকে। কূটনৈতিক তৎপরতা, আমি একটা কথা বলতে চাই, যারা ডেইলি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ে, নিউ ইয়র্ক টাইমস পড়ে, ফাইন্যান্সিয়াল টাইমস অফ লন্ডন পড়ে, তারা বুঝতে পারবে যে বিশ্ব রাজনীতি কোথায়। বাংলাদেশ জিওগ্রাফিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউরোপ, আমেরিকা, চায়না, ইন্ডিয়া, সবার। বাংলাদেশকে নিয়ে খামড়াখামড়ি শুরু হয়েছে। আমাদের বুঝতে হবে, প্রবাসী যারা, এরা যদি দীর্ঘ 20-25 বছর থাকার পরে বুঝে না যে আমাদের দেশটাকে চুষে ফুসে খাওয়ার জন্য, যেভাবে 200 বছর ব্রিটিশরা আমাদের কৃষক শ্রমিকের কষ্টের পয়সা নিয়ে ডান্ডি করছে, 23 বছর পাকিস্তানিরা আমাদের পুঁজি নিয়ে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি করছে, ঠিক তদ্রূপ এখন আমাদের দেশটাকে চুষে ফুসে খাওয়ার জন্য আমাদের ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে এইগুলোকে মানে নেওয়ার জন্য কি ষড়যন্ত্র শুরু হয়েছে, বে অফ বেঙ্গল দখল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এদিকে আমাদের দেশের জনগণের প্রতিনিধি হয়ে এখানে যারা কূটনৈতিক তৎপরতা চালাবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের বগলে ইট, মুখে শেখ ফরিদ। আপনারা বগলের মধ্যে আমেরিকান নাগরিকত্ব আর মুখে বলছেন বাংলাদেশ। যখনই আমেরিকান নাগরিকত্ব নিছেন, তখনই শপথ করছেন আমেরিকার কনস্টিটিউশনকে আমি সমুন্নত রাখবো, হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড, আমি অন্য কোনো দেশের প্রতি আনুগত্য রাখিব না। আজকে আমি থেকে পরিহার করিলাম, যেখানে বাংলাদেশের পাসপোর্ট আপনি ফেলে দিচ্ছেন, আপনি আমেরিকান নাগরিকত্ব নিছেন। আজকে যদি আমেরিকা বাংলাদেশকে লিবিয়া এবং ইরাকের মতো শত্রু ভেবে যুদ্ধে যায়, এই আমেরিকান প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা যেতে হবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। আজকে আমার কথা হচ্ছে, মাতৃভূমিকে ভালোবাসেন, এখান থেকে ওই বাংলাদেশে যারা লুটপাট করে, এই লুটপাটকারীদের লাঠিয়াল হিসাবে কাজ করিয়েন না। মাতৃভূমিকে দেওয়ার চেষ্টা করেন, 16 কোটি মানুষকে দেওয়ার চেষ্টা করেন। এখানে যে অবস্থা দুঃখজনক, এই জেএফকে এয়ারপোর্টে 40,000 লোক কাজ করে। এখানে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই আসুক, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, আমরা পারলে ওয়েলকাম জানাবো, কিন্তু সেখানে লাঠি সোটা নিয়ে, কালো পতাকা নিয়ে সেখানে গিয়ে ওনাকে অপমানিত করা, এমনকি আমাদের লাঠি সোটা দেখে নিউ ইয়র্ক সিটির পুলিশও সেখানে লাঠি নিয়ে যায় আমাদেরকে দমন করার জন্য। আমি এয়ারপোর্টে কর্মরত ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করে এই লোকগুলা কোথাকার, অন্য কোথার থেকে এসেছে। দুঃখজনক হলেও বলতে হয় যে আমাদের বাংলাদেশের। কিন্তু আমাদের এই আচরণ, আমরা কি দেখি, মাতৃভূমি আমাদেরকে যেটা দিতে পারে না, এই জব, আমরা কাজের জন্য এখানে আসছি, যে শ্রমের পয়সা দিয়ে আমার স্ত্রী, আমার সন্তানদেরকে গড়ে তুলব, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার একটা সুযোগ আছে এখানে, যে সুযোগ বাংলাদেশে অনেকেরই নাই, 85,000 গ্রামের। আর একটা দুঃখজনক ঘটনা, বাংলাদেশের সংবিধান কিন্তু এলাও করে না। আমরা যারা প্রবাসে আছি, যারা আমেরিকান নাগরিকত্ব নিছি, বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবো না। কারণ আমি এখনও যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, গ্রিন কার্ড আছে, আমি এই গত 5 জানুয়ারি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে পরিষ্কার আছে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিছেন কিনা, যদি নিয়ে থাকেন, কারণ হ্যাঁ দ্বিনাগরিকত্ব, আপনি আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন পরিষ্কার আছে, আপনি অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার সাথে সাথে আপনার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়ে গেল, কিন্তু ডুয়েল সিটিজেনশিপ দেওয়া হয়েছে। যেহেতু জন্ম বাংলাদেশে, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারবেন, উপজেলা হইতে পারবেন, কিন্তু আইনসভায় যেতে পারবেন না। যার কোনো অধিকার নাই বাংলাদেশের সংসদে গিয়ে জনগণের জন্য আইন প্রণয়ন করার, এখান থেকে আপনাকে বড় বড় বুলিয়া উড়িয়ে লাভ নাই। হ্যাঁ, এরশাদের বিরুদ্ধে আমরা এখানে যে আন্দোলন করেছি, সেটা ইউনাইটেড ডেমোক্রেটিক মুভমেন্ট নাম দিয়ে ডাক্তার নুরনবী এবং ডাক্তার আলমগীর এদেরকে সামনে দিয়ে আন্দোলন করছি, আমরা স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছি। কিন্তু এখানে যেভাবে বিভিন্ন শাখা খোলা হয়েছে, খুলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মান ইজ্জত দুলিশ্বাত হচ্ছে। আর এই যে কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশে শেখ হাসিনার সরকার যে কাজগুলো করে যাচ্ছে, আজকে দেখেন বার্মার সাথে সমুদ্র বিজয়,
ইন্ডিয়ার সাথে সমুদ্র বিজয়। ইন্ডিয়া 3 দিকে, ইন্ডিয়া একদিকে বে অফ বেঙ্গল। ইন্ডিয়ার সাথে আমাদের যে এই যে বেরুবাড়ি সহ যে সমস্যাগুলো সমাধান হচ্ছে, তিস্তার পানি সমাধান হচ্ছে, গত 6 বছর যাবৎ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেভাবে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে, ওনাকে সময় দেওয়া উচিত। নির্বাচন কি? নির্বাচন হচ্ছে যে একটা নির্বাচিত প্রতিনিধি। নির্বাচন মানে এই নয় যে আমি নির্বাচিত হয়ে লুটপাট করব, মানে এই দান্দা। সবচেয়ে দুঃখজনক ঘটনা হইল 1971 সালে 16 ডিসেম্বরের আগে যাদের একটা বাটার সেন্টেল কেনার পয়সা ছিল না, এই গত 44 বছরে শুধু জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে বাংলাদেশের মাটিতে আজকে কোটি কোটি টাকার মালিক, গুলশান বনানীতে বড় বড় বাড়ির মালিক। আমরা এদেশে বাদল ব্যবসা করতেছে, এদেশে বাদলের বাড়ি আছে, এদেশে যারা প্রবাসে আসি 5 লক্ষের মধ্যে 10% হয়তো স্বচ্ছ বাড়ি কিনতে পারবো, কিন্তু 90%ই আমরা দিনপাত কষ্টভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু এখানে বাড়ি কেনার সামর্থ্য নাই। কিন্তু বাংলাদেশের জনগণের টাকা চুরি করে এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের সরকারি আমলা এইখানে বাড়ি কিনতেছে, মালয়েশিয়া বাড়ি কিনতেছে, বেগমপাড়া। এটার বিরুদ্ধে আমাদের প্রবাসীরা রুখে দাঁড়ায় না, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রবাসী ভাইয়েরা। আর এই যে কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশে গাজীপুরে সভা করবেন বেগম খালেদা জিয়া, আমি সম্মানের সহিত বলছি উনি বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন নেত্রী, কিন্তু দুঃখজনক হলো ওনার বোঝা উচিত 9 মাসে মুক্তিযুদ্ধের 9 মাসে উনি কি কষ্ট করেছিলেন সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা ক্যান্টনমেন্টে, যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমার 10-12 বছর মেয়েদেরকে দর্শন করেছে, গর্বে সন্তান দিয়েছে, আজকে এই কানাডাতে আছে, না হইল 200 সন্তান, এবং ইউরোপের বিভিন্ন দেশে আছে। বেগম খালেদা জিয়ার বোঝা উচিত সেই জামাতকে নিয়ে উনি কি করছেন। জামাতের 2 জন মন্ত্রীকে উনি বাংলাদেশের পতাকা দিচ্ছেন, যে পতাকার জন্য আমার 30 লক্ষ লোক শহীদ হয়েছে, আমার 3 লক্ষ মামুনের ইজ্জত গেছে। আজকে সেই জামাতের নেত্রী হওয়ার জন্য ওনাকে জনগণ চায় না, এবং জনগণ চায় জনগণের নেত্রী হন, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুন। আপনি কি মানে আপনি চাচ্ছেন যে এই জামাতের পেটে ঢুকে গেছেন? জি, আপনাকে একটু একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি প্রবাসীর রাজনীতি নিয়ে বলছিলেন, আপনি বলছিলেন সিটিজেনশিপ এখানকার নেয়ার পরে তিনি এখানকার সার্বভৌমত্বের কথা চিন্তা করবেন, অন্য কোনো দেশের তিনি কিন্তু পাসপোর্ট রাখতে পারবেন না। সেই জায়গা থেকে আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে আপনি কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কিন্তু এখানে কিন্তু শাখার আপনি প্রধান, আপনি ওই শাখা নিয়েও কথা বলেছেন, এখানে আপনি পলিটিক্স করছেন, সেই জায়গা থেকে আপনার অবস্থানটা কি একটু তুলে ধরবেন যে আপনার অবস্থানটা কি? আপনারা জানি যে আপনি এখনো সিটিজেন হননি, হ্যাঁ, কিন্তু তারপরেও প্রবাসে বিএনপি যে রাজনীতি করছে, আওয়ামী লীগ যে রাজনীতি করছে, সেই রাজনীতি কিন্তু আপনি করছেন এখানে জাসদের প্রতিনিধি হিসেবে, জাসদের প্রেসিডেন্ট হিসেবে। আমি অবশ্যই আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করব। তার আগে আপনার কাছ থেকে আমরা কথা শুনবো, তার আগে একজন দর্শক টেলিফোন করেছেন, আমরা দর্শকের কথা শুনবো। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনছি। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন আলোচনায়। আপনি সরাসরি আমাদের স্টুডিওতে আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দালোয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম। জি, আমার অরিজিনাল বাড়ি হলো কুমিল্লা চাঁদপুরে, কিন্তু আমি সিলেটে এস্টাবলিশ। কিন্তু আমার প্রশ্ন হলো 2 জন অতিথির কাছে, সিলেট থেকে যখন একটা সিলেট টু কুমিল্লা যে বিশ্ব রোডটা আছে, দেবিদ্বার থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত 30 মাইল জায়গা আসতে লাগে 3 ঘন্টা, এবং সিলেটের জাফলং একটা পর্যটক কেন্দ্র, পর্যটকের এলাকা, ওইটাতে সিলেট শহর থেকে জাফলং এ 0 পয়েন্টে যাইতে লাগে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। এত রাস্তা খারাপ, রাস্তার মধ্যে যে গর্তগুলো আছে ওখানে বৃষ্টি হলে পানিতে ডুব দেওয়া যাবে। আমাদের যোগাযোগ মন্ত্রী এত স্টুপিড কেন, এগুলি দেখে না পর্যটক কেন্দ্রগুলা? জি, আপনাকে ধন্যবাদ। তিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলছিলেন। তো আমি যে প্রশ্নটি আপনাকে করছিলাম, জি, আমি উত্তরটি জেনে তারপরে আসছি। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আপাতমস্তক, জি, আমি যুক্তরাষ্ট্র জাসদ, এটা জি, নট শাখা। জি,
আমার নট এফিলিয়েটেড। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ সবাই নির্বাচন কমিশনে জমা দিছে যে আমরা কেউ বৈদেশিক কোনো শাখা অনুমোদন দিব না। সুতরাং আমরা যারা এখানে জাসদ করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, এখানকার সংগঠন করে কেউ ব্যবসার নামে প্রতিষ্ঠান দাঁড় করাইছে নন প্রফিট হিসাবে। আমারটা নন প্রফিট অর্গানাইজেশন, জাসদ লাইক নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে, এটা যুক্তরাষ্ট্র, নট শাখা, নট ইনকর্পোরেশন। হ্যাঁ, আমার ইন্ডিপেন্ডেন্ট, আমি এবং ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশের স্বার্থে কেউ কথা বলতে পারে। যেমন এখানে আরেকটা কথা আমি বলতে চাই, জি আপনি অবশ্যই বলবেন। আবার একটু ইন্টারাপ্ট করছি, আমি করছি না আসলে, দর্শক আবার যোগ দিয়েছেন একজন সম্মানিত দর্শক, আমরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন সম্মানিত দর্শক? হ্যাঁ জি বলছি। জি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আপনার সঙ্গে এই দুজন সম্মানিত অতিথি তারা আপনার কথা শুনবেন। জি, আমার নাম আফতাব, আমি লং আইল্যান্ড থেকে ফোন করছিলাম। আমার প্রশ্ন, আপনার ডান দিকে যিনি বসে আছেন মুসাব্বির সাহেব, আমার খুব ভালো লেগেছে, উনি বলেছিলেন যে এখানে বসে বাংলাদেশের রাজনীতি করা উচিত না, কিন্তু আপনি আবার বলে দিলেন যে উনি এখানকার আওয়ামী লীগের সংগঠনের জাসদের প্রেসিডেন্ট। হ্যাঁ, জাসদের প্রেসিডেন্ট। তো আমার মানে ব্যাপারটা বুঝতে পারছি না আমি। উনি বলছেন যে অসংখ্য ধন্যবাদ জনাব আফতাব। জি, আপনি ধন্যবাদ আপনাকে। আমি বলছি যে আমেরিকার নাগরিকত্ব যারা নিছেন তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেন না, কিন্তু আমি আপাতমস্তক বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করি, গ্রিন কার্ড হোল্ড করি, গত 33 বছর যাবত আমেরিকায় আছি। আমি যদি আমেরিকার নাগরিকত্ব নিতাম তাইলে আমি হস্তক্ষেপ থেকে বিরত থাকতাম। আমার অধিকার আছে, আমি বিশ্বের যেখানেই থাকি, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের জন্য কথা বলার, যেহেতু 100% যেমন মিডিল ইস্টে যারা আছে, মধ্যপ্রাচ্যে প্রবাসী, তারা কথা বলতে পারে বাংলাদেশের জন্য। কিন্তু আমি যারা আমেরিকার নাগরিকত্ব নিছে তারা শপথ করছে অন্য দেশের প্রতি আনুগত্য আমি রাখিব না, এবং বাংলাদেশি পাসপোর্টটা ফেলে দিছেন। আপনি বাংলাদেশের জন্ম হইতে পারে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, বেগম খালেদা জিয়া আসে না, তাকে কালো পতাকা দেখাবেন, এটা ঠিক না। 16 কোটি মানুষকে অপমানিত করা। তাহলে আপনি যেটি বলতে যাচ্ছেন সেটি হচ্ছে যে গ্রিন কার্ড থাকলে এখানে বাংলাদেশের রাজনীতি করা যাবে, কিন্তু সিটিজেন হলে আপনি করতে পারবেন না, এটি বলছেন আপনি। গ্রিন কার্ডের শপথ নাই যে আমি আজকে আমার কথা হচ্ছে যে আমেরিকান, আমি অবশ্যই আপনার কাছে আসব, অবশ্যই বক্তব্যটা ঠিক না, আমেরিকার কনস্টিটিউশন আপনি সম্মত রাখবেন, আমেরিকার নির্দেশে আপনি চলবেন। আজকে যদি আমেরিকা ডিক্লেয়ার করে লিবিয়া এবং ইরাকের মতো শত্রু রাষ্ট্র বাংলাদেশ, এই বাদল সাহেব যারা সিটিজেন হিসেবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যেতে হবে। তাই যারা নাগরিকত্ব নিছেন তাদেরকে আমি বলবো যে বাংলাদেশের মান ইজ্জতের কথা চিন্তা করে আপনারা বাংলাদেশ ভালোবাসেন, মাতৃভূমি বা দেশের জন্য ভালো চিন্তা করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু আপনার যেহেতু অধিকার নাই সংসদ সদস্য হওয়ার, আপনি কাল লাঠিয়াল হিসাবে আক্তার হোসেন বাদল, আপনি বলছেন যে ওনার এই বক্তব্যটি ঠিক না। কেন ঠিক না এটি আপনার কাছে অবশ্যই জানতে চাইবো। তার আগে আরো একজন দর্শক আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দয়া করে। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি কথা বলুন আমাদের সঙ্গে, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, জি আমরা শুনছি তো আপনার কথা। জি হ্যালো, আমি স্টুডিও থেকে ফোন করছি। জি আপনার নাম? আমার নাম জিয়ারা চৌধুরী। জিয়ারা চৌধুরী, আমরা শুনছি আপনার কথা, আপনি বলুন। জি, আমার প্রশ্নটা হলো মুসাব্বির সাহেব যে ওনার কাছে, জি উনি বলছেন সিটিজেনশিপ নেবেন না, উনি তো সিটিজেনশিপ কোনোদিন পাবেন না। উনি তো এই মেক্সিকো থেকে দালালি করে মানুষ জি এটা অন্য একটি প্রসঙ্গে আলোচনা করছিলেন আপনি। না, আমি উত্তরটা দেই। জি আমরা আসবো অবশ্যই আপনার কাছে, অবশ্যই আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে এটি ঠিক না যেটি বলছেন। আমি কথাটা বলি, মোসাব্বির ভাই উনি ওনার যুক্তিটি খণ্ডন করেছেন না, আমি ওনার কথার সাথে একমত নয় এই কারণে আমি আগেও বলেছি যে আমি একজন বাংলাদেশি আমেরিকান, ঠিক আছে। আমি বলেছি
যে আমার দেশে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ভাই বোন থেকে শুরু করে আমার অনেক মানুষ বাংলাদেশে যে মানুষগুলো আছে তাদের জন্য আমি কোনো না কোনো ক্ষেত্রে কোনো জায়গাতে থেকে আমি যে কোনো জায়গায় কাজ করতে পারি। এর জন্য সিটিজেন নাগরিকত্ব গ্রিন কার্ড নিতে হবে এই ধরনের কোথাও নেই। আপনি বাংলাদেশেও আপনি নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের দেশের এত বছর আপনি স্বাধীনতা অর্জন করার পরও সেখানে তো আপনি আপনার ওনার নেত্রীর সামনে কেউ কথাই বলতে পারে না, যেখানে আপনি মানুষের লাশ নদীর ঘাটের রাস্তার মধ্যে যাচ্ছে, যেখানে আপনি সংবিধান কথা বলতে পারতেছে না, যেখানে মানুষের সাথে কথা বলতে পারছে, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের নাগরিকত্ব থাকার পরেও একটি স্বাধীন দেশের মানুষ গায়েব হয়ে যান। উনি কোন নাগরিকত্বের কথা বলতেছেন? যেই দেশের মানুষের কথা বলেন উনি কি চান বাংলাদেশে এইভাবে একটি মানুষ একটার পর একটা গুম হয়ে যাক? উনি কি চান এক একটা মানুষ লাশ হয়ে যাক? উনি কি চান এইভাবে রাস্তার মধ্যে এক একটা লাশ পড়ে থাকুক? এবং আমি সারা বিশ্বের মানুষ তাকে আছে বাংলাদেশের দিকে, যখন এই লাশগুলো পড়ে আছে রাস্তাঘাটে তখন তো ওনার বিবেক কাঁদে না? সেখানের জন্য তো উনি আজকে এখানে বসে যে কথা বলতেছেন এর জন্য কি আমেরিকার নাগরিকত্ব লাগে? সারা বিশ্বে যখন নির্যাতিত হয়, যখন আফগানিস্তানে নির্যাতিত হয়, যখন ফিলিস্তিনে নির্যাতিত হয় তখন কিন্তু সারা বিশ্বের মানুষ কথা বলে, রেইজ করে, এর জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে এর জন্য নাগরিকত্ব লাগেন। তো উনি যে কথাটি বক্তব্যটি খণ্ডন করেছেন এটি ঠিক নয়, আমি ওনার সাথে একমত। পলিটিক্যাল পার্টির কথা উনি বলেন, উনি পলিটিক্যাল উনি বাতি এমনি খান, উনি একটু ঘুরে খান। উনি পলিটিক্যাল যত আওয়ামী লীগের যত মানে আগাছা গোছা থেকে শুরু করে সব সংগঠনে উনি গ্রুপিং থেকে শুরু করে মানে মিটিং থেকে শুরু করে উনি বিভিন্ন সব কিছু উনি আপা করেন। উনি ওনার নেত্রীর সাথে গিয়ে উনি কথা বলেন, উনি আওয়ামী লীগকে ইন্ডোন একটা গ্রুপের সাথেও দিচ্ছেন। ওনার সব কিছু রাজনীতির মধ্যে প্রেক্ষাপটে ভরা। তারপরে না না উনি করেন না, কিন্তু ওই যে বললাম যে ঘুরে ফিরে খান, উনি ঘুরে খান, উনি মাংসটা এইভাবে খাবেন, উনি রান্না করেন। মোসাব্বের ভাই উনি রাজনীতিতে এখানে আমার চেয়েও অনেক অনেক প্রবীণ মানুষ, কিন্তু ওনার সঙ্গে আমার একটা জায়গাতে এখন আমাকে বলতে হবে ওনার কিন্তু উনি আন্দোলনে একটা জায়গাতেই আপনার সঙ্গে দ্বিমত আপনাকে বলতে হবে এবং অবশ্যই আমরা আপনার কথা শুনবো। আমি আরেকটু শেয়ার করি, আমি কনসিডার করতে হবে, তো আমরা আসবো আপনার কাছে, কারণ আমাকে বলা হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার জন্য। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক অনেকক্ষণ যাবত লাইনে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে তারপরেই বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে। আচ্ছা, আপনার ওই যে জাসদের ভাই যে বসা আছেন, জি আব্দুল মুসাফির, কোন জাসদ করেন? জাসদ না আসম আব্দুর রব? জি জি না, আসম আব্দুর রব না, জাসদ ইনু। উনি জাসদের ইনু? জি আচ্ছা, ইনু জাসদ ওনারাই তো এক সময় এই যে বর্তমান হাসিনার যে উনি এরকম খই ফুটাইতেছেন মুখের লালা পর্যন্ত বের হয়ে আসছে তার। জি আপনি প্রশ্ন করবেন দয়া করে। হ্যালো, আচ্ছা জি আমরা দর্শকদেরকে অনুরোধ করব যে দর্শক আপনারা আপনাদের প্রশ্নটুকু করবেন কিংবা সরাসরি যদি কোনো মন্তব্য থাকে সেটি আপনারা করার চেষ্টা করবেন। আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার থেকে ফেরার পথে অবশ্যই আমরা আখতার হোসেন বাদলের কাছে আমরা ফিরবো আবার। আপনারা যারা টাইম টেলিভিশনের সঙ্গে আছেন, টাইম পলিটিক্সের সঙ্গে আছেন, তারা আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। SNS অ্যাকাউন্টিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস, আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন অ্যান্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক 11106। ফোন 718-361-5883, 718-685-2010।
Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে টক শো টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র জাসদ ইনুর সভাপতি আব্দুল মুসাব্বির, এবং সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই আবারও স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা শুনছিলাম আক্তার হোসেন বাদলের কাছে, আমরা এখনও তার কাছে ফিরবো। ফেরার আগে একজন দর্শক আছেন লাইনে, আমরা দর্শকের সঙ্গে কথা বলবো। সম্মানিত দর্শক, আপনি আমাদের সঙ্গে কথা বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে। আপনি আপনার প্রশ্নটুকু করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আব্দুল কুদ্দুস। জি আব্দুল কুদ্দুস, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু এই ছোট কথায় আর কি মুসাফির সাহেবকে একটু প্রশ্ন করতে চাই। জি বলুন প্লিজ। যে উনি এই যে জাসদের কোন জাসদ করেন উনি? জি, আমরা আগেই বলেছি দর্শক যে উনি জাসদ ইনু করেন। উনি যে এনাদের ইনু সাহেব যে 30,000 বাংলাদেশের যুবকের সেই সময় যে আওয়ামী লীগের লোকজনকে হত্যা করালো, এনার জবাব কি উনি দেবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই দর্শক আপনার এই উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করব আব্দুল মুসাব্বিরের কাছে, কিন্তু আমরা যাব হচ্ছে আক্তার হোসেন বাদল আপনার কাছে। আমি আপনাকে থামাতে বাধ্য হয়েছিলাম কারণ বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে। আপনি বলুন যা বলছিলেন। থ্যাংক ইউ সাকিব ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ দেওয়ার জন্য থ্যাংক ইউ। তা আমি যে কথাটি বলতেছিলাম, যেই দেশের স্বাধীনতা অর্জনের পর আজ অনেক মায়ের বুকের কান্না দেখতে হইতেছে। উনি অনেক কথাই বলেছেন, ৭১-এর কথা বলেছেন। এই ৭১ কি আজকের সেই ৭১-এর সাথে মিলে? ওনার নিজের বিবেকের কাছে উনি প্রশ্ন করুক, যে এই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছেন। উনি খালেদা জিয়ার কথা বললেন, খালেদা জিয়া জামাতের প্যাটে ঢুকে গেছেন। ওনার কি মনে আছেন এরশাদ শাহীর সাথে আন্দোলন কারা করেছেন? জামাতকে নিয়ে কারা তথ্যবাদকের কথা বলেছেন? কারা বাংলাদেশের আজকে রাজাকারদের লালন পালন করে বড় করেছেন? আজকে আপনি যে এরশাদের বিরুদ্ধে আমরা যে দুই নেত্রী মিলে আন্দোলন করেছিলেন, আজকে দুর্ভাগ্য তার এরশাদের এরশাদের স্ত্রী আজকে নয় বাংলাদেশের গৃহপালিত বিরোধী দলের নেতা। এটা কি আপনার কাছে লজ্জা লাগে না? আমরা এত বছর স্বাধীনতা অর্জন করার পর যে একটা সুন্দর গণতন্ত্র দেখতে চেয়েছিলাম, একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, একটি সাধারণ মানুষ কথা বলবে, আপনি কথা বলবেন, সাংবাদিক কথা বলবে, বিচার কথা বলবে, সর্বকিছু। আপনি নাগরিকত্বের কথা বলেন, বাংলাদেশের নাগরিকত্ব আজকে কোথায় গিয়ে ঠিক আছে? আমি একজন স্বাধীন মানুষ, রাস্তা দিয়ে নির্গমভাবে হেঁটে যাচ্ছি, কিন্তু রাত 12টার পর আমি নিশ্চিন্ত নাই যে আমি কালকে আমি বাসায় ফিরবো কিনা। কত মায়ের সন্তান আজকে বুক খালি হয়ে গেছে, কত স্ত্রী তার স্বামীকে নিয়ে আজকে কান্না। আজকে সালাউদ্দিন একজন জেন্টলম্যান, একজন বাংলাদেশের সাবেক মন্ত্রী ছিলেন, একজন ইলিয়াস আলী বাংলাদেশের একটা তরুণ নেতৃত্ব একটা দঙ্গল ছিল। এই মানুষগুলো গুম হয়ে গেল এই স্বাধীনতা করে। আজকে যে মানুষ আপনি প্রকাশ্যে কথা বলে না, আজকে সাংবাদিক সাগর রুনির কথা বলেন, আমার দেশের আজকে আপনি মাহমুদুর রহমানের কথা বলেন,
আজকে আপনার এই যে এই নয়া দিগন্তের কথা বলেন, তারপরে 21 টিভির আব্দুল সালামের কথা বলেন, এই মানুষগুলো আজকে মিথ্যা মামলা দিয়ে আজকে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আপনি নীতিমালা দিয়ে কথা বলছেন, দিগন্ত টেলিভিশনের কথা বলেছেন, দিগন্ত কথা না, সবগুলোর কথা বলে আজকে যেই টিভিগুলো চ্যানেল 1 থেকে শুরু করে সর্ব মিডিয়ার উপর আজকে কোনো কথা নেই। আজকে পুলিশ প্রশাসনের কার সাথে গিয়ে বিচারের কথা বলবেন? যে পুলিশ প্রশাসনের প্রধান যখন আওয়ামী লীগের গুন্ডার ভাষায় কথা বলে, একজন র্যাবের প্রধান তিনিও যদি আজকে যদি আওয়ামী লীগের সন্ত্রাসীর ভাষা, গুন্ডার ভাষা, যেখানে তাদের কাছে নিরাপত্তা চাইবো, যেখানে তার কাছে আমানত চাইবো, সেখানে আপনি কোন নাগরিকত্বের কথা বলেন? যেই নাগরিকত্ব আজকে আমার বাংলাদেশের মাটিতে আমি যেখানে পাই না, সেখানে আমি বাইরে থেকে কথা বলবো, আমার মায়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার এই এতগুলো মানুষের জন্য কথা বলবো। এই 71টা আপনি সেই জন্যই করেছিলেন, 40 বছরের স্বাধীনতা অর্জন করেছিলেন। আমরা কি স্বৈরাচার এরশাদকে দেখার জন্য? আজকের এই বাংলাদেশের এই ধরনের ডামাডোলের একটি মানে বিরোধী দলবিহীন একটি সংসদ দেখার জন্য? আজকে বিচার বিভাগে একজন বিচারক তার প্রকাশ্য তার কথা বলে না। যারা দেশটিকে গড়ে দিয়েছেন, আমি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা রেখে, আমি অবশ্যই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা দুই নেতাকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রেখে আজকে যদি একটা সমাধানের পথে যাই, তাহলে আপনার বাংলাদেশের যদি আমার মানুষের স্বপ্নের কথা বলতে হয়, তাহলে আমি আজকে আমার নাগরিকত্বের কথা যদি বলতে হয়, তাহলে আমি বলতে পারি যে আই এম এ প্রাউড অফ ওয়ান অফ বাংলাদেশি। আমি আজকে আপনি যখন বিভিন্ন দেশে যখন হামলা হয়, বিভিন্ন দেশে যখন অন্যায় অবিচার হয়, তখন এখান থেকে আমরা বসে প্রতিবাদ করি না? তার জন্য কি নাগরিকত্ব লাগে? আর দ্বৈত নাগরিকত্বের কথা উনি বলছেন। আজকে আওয়ামী লীগের তো অনেক নেতারাই, আজকে আশরাফ সাহেব কি আপনার নেতা আশরাফ সাহেবের কথা বলেন, আওয়ামী লীগের আবু সাইদের কথা বলেন, আওয়ামী লীগের অনেক নেতাই আজকে পার্লামেন্টে বসে বগল দাবা করে আজকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলেন। কই তাদের ব্যাপারে তো আপনি কথা বলেন না? মহিউদ্দিন খান আলমগীর একটা ফার্স্ট ক্লাস রাজাকার, আর আজকে আপনার কাদের সিদ্দিকের মতো লোককে রাজাকার বানিয়ে দেন। রাজাকারের তকমাটা আপনি কোথা থেকে শিখাচ্ছেন বিএনপিকে, আওয়ামী লীগকে? আগে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে নাগরিকত্ব কথা আগে বলেন, একজন রাজাকার প্রকৃত রাজাকার। আজকে শেখ হাসিনার যদি যিনি ব্যয় পুতুলের বাবা, তিনি তো বাংলাদেশের ওয়ান অফ দ্য ফার্স্ট রাজাকার, তিনি নিজেই তো বলছেন। আজকে তাদের কথা আপনারা বলেন না। আজকে খালেদা জিয়ার কথা বলেন, রাজাকারের সাথে কি বিএনপির আজকে ঘোমটাটা কে খুলে দিয়েছে? আপনার নেত্রী শেখ হাসিনা তাকে শিখিয়ে দিয়েছে যে বিএনপির সঙ্গে আসলে কৃষ্ণ হয়ে যায়, আর আপনাদের সঙ্গে থাকলে লীলা খেলা হবে। এই যোজনাগুলো ছাড়েন। জি আমরা একটু আসি, আমি একটু শেষ করে একটা মিনিট। মোসাব্বির ভাই উনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে যে রাজনীতির কথা এখানে প্রবাসী বলেছেন, উনি একটি জাসদের দল করেন, উনি নন প্রফিট বলেন না প্রফিট বলেন, উনি কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই পারপাসটি সার্ভ করছেন। আর আমি প্রকাশ্যে একটি দলের পক্ষে সার্ভ করতেছি না। আমি আমেরিকার একজন বিজনেসম্যান হিসেবে আমি ওখানে যে কথা বলি, আমার দেশের কথা বলি, আমি আমার এখানে বিএনপির পরিচয় দিয়ে আমি আমার এখানে একটি পরিচয় আছে, উনারই ওখানে একজন পরিচয়, উনি ব্যবসায়ী হিসেবে কথা বলুন, উনিও একজন ব্যবসায়ী লোক। আমরা আব্দুল মুসাব্বির আপনার কাছে যাব, দুজন দর্শক ফোন করেছিলেন, সেগুলোর উত্তরও খোঁজার চেষ্টা করব। আপনি যদি আখতার হোসেন বাদলের কোনো কথার যদি জবাব দিতে চান সেটিও দেবেন। তবে আরো একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে আসি। সম্মানিত দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাপ্পি বলছিলাম লং আইল্যান্ড থেকে। জি বলুন। আচ্ছা, আমার মুসাফির ভাইয়ের কাছে প্রশ্ন আর কি, যে আমি ইউএস সিটিজেন এবং আমার একটা ফ্যাক্টরি আছে খুলনাতে, প্রায় অলমোস্ট আপনার 200 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, যেখানে প্রায় 1,500 লোক কাজ করে, এবং ওখান থেকে আপনার যে এক্সপোর্ট করা হয় তাতে ফরেন কারেন্সি বাংলাদেশ ব্যাংকে যায় আপনার। তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, তা আমার কি অধিকার নাই বাংলাদেশ নিয়ে কথা বলার? মানে উনি বলছিলেন যে ইউএস সিটিজেন হলে আমাদের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এটা কি উনি মানে কোন ভিত্তিতে বলছেন আসলে? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বাপ্পি সাহেবের এই প্রশ্নের উত্তরটি প্রথমে আপনার কাছে প্রথম জিয়ারা চৌধুরী যে প্রশ্ন করেছেন, সেটা আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। যে ছেলে ষড়যন্ত্র করছিল সে ওই রাইকার্স আইল্যান্ডে এখন 108 মাসের জেল হয়েছে। যাই হোক, ষড়যন্ত্র থেকে বাইর হয়েছি। আর দ্বিতীয়ত আব্দুল কুদ্দুস সাহেব আসানুল্লাহ কিনু জাসদের সভাপতি তখন ছিলেন আসম আব্দুল রব, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, আসানুল্লাহ কিনু ছিলেন কৃষক লীগের সভাপতি। ওই সময় আপনি যখন খালেদার বিরুদ্ধে যুদ্ধে যাবেন, তা আপনারও লস হবে, যা বিরুদ্ধে যাবেন প্রতিপক্ষ তারও লস হবে। সেটা ওই যে তাতে আমাদের ওই সময়ও আওয়ামী লীগের সময় আমাদের অনেক সেম ওয়ে জিয়াউর রহমানের আমলেও আমাদের অনেক ভাইদের রক্তরঞ্জিত হয়েছে। যাই হোক, সেটা আপনি অন্যের বিরুদ্ধে যখন যুদ্ধে নামবেন আপনার প্রস্তুতি হয়ে নামতে হবে, আপনারও লস হবে, ওই দিকে হবে। দ্বিতীয়ত পাপ্পি সাহেব যেটা বলছেন, হ্যাঁ আপনার এজ এ সিটিজেন হিসাবে আমি বলছি যে
দুঃখজনক হলো বলতে হয় যে আমাদের এখানকার যারা আওয়ামী লীগ বা বিএনপি করেন তাদের স্ব দলের মাধ্যমে কনস্টিটিউশনালি আমাদের প্রবাসী যারা নাগরিকত্ব নিছে বা প্রবাসীদের উচ্চশিক্ষিত সন্তানদের বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সাংবিধানিকভাবে দিতে হবে, যেহেতু না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের অধিকার নাই সংসদ সদস্য হওয়ার। যেটা যে নাগরিকত্ব হয়েছে ব্যবসা করতে পারবেন, ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারবেন, উপজেলা চেয়ারম্যান হইতে পারবেন, কিন্তু সংসদ সদস্য হইতে পারবেন না। আমার কথাটা কিন্তু ওটা না, কথা হলো আপনি বলেন আপনি নাগরিকত্ব নেই, কথা হলো যে আপনি একজন মানুষ হিসেবে তো একটা প্রতিবাদ করতে পারেন। ওইটা আমার কথা না, এটার জন্য তো নাগরিকত্ব লাগে। প্রতিবাদ করেন আপনি, সেটাই 100 বার প্রতিবাদ করেন। আমার প্রশ্নটা হচ্ছে সাংবিধানিকভাবে কেন আমার সে অধিকার থাকবে না? আমি পরিশ্রম করব, সব কিছু করব, সরকার বিরোধী মানে আন্দোলন করব, ক্ষমতার থেকে নামাবো, কিন্তু ক্রিমটা খাবে কারা? যারা ওই বাংলাদেশ থেকে মানুষের পুঁজি চুরি করে বিদেশের মাটিতে যারা সেকেন্ড হোম কিনবে তাদেরকে সেই সুযোগ দিবেন কেন? কারণ প্রবাসীরা তো সৎ, প্রবাসীরা নিজের পকেটের পয়সা দিয়ে যে টাকাগুলা নিজের স্ত্রী সন্তানদের পিছনে খরচ করবে সেই টাকা দিয়েই সময় নষ্ট করে বাংলাদেশে যাতে শান্তি সৃষ্টি হয়, বাংলাদেশে উন্নয়ন হয়, বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে এটা কি এখন আছে? আপনার কথাবার্তা এটা কোনো কালেই ছিল না, এখন কোনো কালে না। এটাকে আপনি বুঝতে হবে যে আপনাকে আপনার এই আজকে যে একটা বিরাজমান বিশ্বকর্মা তৈরি করে রাখছেন 44 বছর যাবত শুনো বাংলাদেশের কথার সাথে কথা আমি তোমার সাথে কথা বলি নাই, 44 বছর যাবত বাংলাদেশের মাটিতে কুশাসন চলতেছে। শুধু হাসিনার সময় নাই, জিয়ার আমল থেকেই শুরু হয়েছে হত্যা শাসন। জিয়াউর রহমানের যারা সেভ করছে, লাইফ সেভ করছে, তাকে হত্যা করছে। জিয়াউর রহমানের সময় যে জাপানি প্লেন হাইজাক হয়েছিল, হাজার হাজার সৈন্যকে পানির পরিবর্তে প্রস্রাব খাওয়ানি হয়েছে। বাংলাদেশে সত্যিকার আমরা যে দেশ স্বাধীন করছিলাম, এখন এই দেশ স্বাধীন করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশের 200 বছরের শাসন, পাকিস্তানিদের 23 বছরের শাসনের পরিবর্তে নিজস্ব শাসন, নিজস্ব সংবিধান। কিন্তু এখনো বাংলাদেশের সংবিধানে পাকিস্তানিদের রেখে যাওয়া 1200 আইন আছে। এই 1200 আইন সংশোধনের জন্য কেউ কথা বলে না আমাদের জাতীয় নেতারা, আমাদের রাজনীতিবিদ। আপনি অতীতের কথা বলেন, বেগম খালেদা জিয়া তোমার হরতাল করার অধিকার আছে, সভা করার অধিকার আছে, তার অর্থ এই নয় তুমি নির্দেশ দিবা যে ইনোসেন্ট মানুষ, দিনমজুর, যে রিস্কাওয়ালা তার ছেলেমেয়েরা খাটতেছে সে বাইরে যাবে, আর তোমার ঠেটুয়া বাহিনী দিয়ে তুমি বোমা ছেড়ে দিয়া তাদেরকে হত্যা করবা। হত্যা করো রাজনীতি বাহিনীটা কারা করছে? কারা বলছে মুস্তাফা ভাই? আপনি বলেন এই যে আজকে দেশে এই যে পুলিশ প্রশাসন, আজকে পুলিশ কার তত্ত্বাবধানে, শুনেন র্যাব প্রধান আজকে কার? এই যে মানুষগুলো নিয়ে এনকাউন্টারে নিয়ে মেরে ফেলছে, ছাত্র দলের কতগুলো ছেলে আজকে গুলি করে মারছে। আজকে আপনার বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আজকে ইলিয়াস আলী কোথায়? বলেন আপনি যে কথা বলছেন, ইলিয়াস আলী কোথায়? আজকে মনে সালাউদ্দিন কোথায়? আজকে কমিশনার কায়েম কোথায়? আপনি যদি লাশ, এই যে লাশের পর লাশ পড়ে রয়েছে, ইলিয়াস আলী কোথায়? সেটা আপনি কথা বলতেছেন না, নিজের দলকে গুজো না, প্রত্যেকটা দলের কথা না, আপনি নিরপেক্ষভাবে বলেন। ইলিয়াস আলীকে কোথায় নিয়ে রাখা হয়েছে? আপনি একজন নিরপেক্ষভাবে বলেন। আমাকে একটু সুযোগ দেন, আমি আমার নেত্রী কেন ইলিয়াস, আমার নেত্রী বলেন, আপনি আপনার শুনেন, আপনি আপনার নেত্রীর কথা বলেন যে শেখ হাসিনা আজকে বাংলাদেশের বিরতিতে যাব। দর্শক আমরা একটা বিরতিতে যাওয়ার পর আমরা অবশ্যই আমরা ফিরে আসব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটি বিরতির পর অবশ্যই সঙ্গে আমাদের রাজনীতিতে শুধু জানেন গলার আওয়াজ। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল।
SNS অ্যাকাউন্টিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন অ্যান্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক 11106। ফোন 718-361-5883, 718-685-2010। Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। আমরা একটি বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম কিছু উত্তেজনাকর মুহূর্তের কারণে। এখন পরিস্থিতিটা কিছুটা শান্ত। আমরা অবশ্যই আবার আলোচনায় এই দুজন সম্মানিত অতিথির কাছে ফিরব। সঙ্গে আছেন আমার ডান দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র জাসদ ইনুর সভাপতি আব্দুল মুসাব্বির, এবং আমার বাঁ পাশে আছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। আমরা আলোচনা যাওয়ার আগে সম্মানিত দর্শক, আপনার কাছে আমরা যাচ্ছি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। অনেকক্ষণ ধরে যিনি আমাদের সঙ্গে লাইনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জন বলছিলাম জামাইকা থেকে। জি জন সাহেব, আপনি কেমন আছেন? আন্তর্জাতিক তারেক পরিষদের প্রেসিডেন্ট বাদল সাহেবকে জিজ্ঞেস করতে চাই। জি, আমেরিকাতে তো অনেক লোকই আসে, তো তারেক পরিষদের এজ এ প্রেসিডেন্ট মিস্টার বাদল, সেই মিস্টার তারেককে আমেরিকাতে আনা সম্ভব হয় না কেন? ক্যান ইউ টেল মি দ্য ট্রুথ এক্স্যাক্টলি হোয়াটস দ্য রিজন why he cannot come to the United States? Why the United States Department of Justice? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নটি আমরা বুঝে ফেলেছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বাদল সাহেবের কাছে এই উত্তরটি নিব। তার আগে আমি যে প্রশ্নটি আমরা করতে পারিনি আপনাকে সেটি বলতে চাই। আপনি বলেছেন বিরতির আগে যে কুশাসন শুরু হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমল থেকে, কিন্তু আমরা যারা ওই সময় রাজনীতি করেছেন, আমরা যারা ওই সময় রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি বা ইতিহাস জানি, আমরা কিন্তু জাসদের সৃষ্টিটাই হয়েছিল সেই সময়ের যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে শাসন, সেই শাসন ব্যবস্থাকে কুশাসন আপনারা বলতেন। আপনারা জাসদের হাসানুল হক ইনু এখন সরকারের তথ্যমন্ত্রী, তিনি অনেক সময় আরও খারাপভাবে আরও অশ্লীলভাবে কথা বলেছেন। আসম আব্দুর রবের কথা আছে, তিনি এইসব কথা বলেছেন। কেউ কেউ অভিযোগ করেন মতিয়া চৌধুরী তখন সেই সময় সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। তো আপনি কি আমাদেরকে বলবেন যে কুশাসনটা কি আসলে জিয়াউর রহমানের শাসন আমল থেকে শুরু হয়েছিল? ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। 98% লোক 70 সালে বঙ্গবন্ধুরে ভোট দিছিল। তারপরে 9 মাসের মুক্তিযুদ্ধে 1 কোটি লোক ভারতে গেছিল, 6.5 কোটি লোক দেশের ভিতরে ছিল। 1 কোটির মধ্যে 11টা সেক্টরে ছিল 1,18,000 সৈন্য মুক্তিযোদ্ধা। বাকি বিভিন্ন যেমন প্রাইভেট বাহিনী ছিল, কাদের বাহিনী, বাতেন বাহিনী, আফসার বাহিনী, শিবপুরে মান্নান বাহিনী, তারপরে নেফ কমিউনিস্ট পার্টির বিভিন্ন মুক্তিযুদ্ধ, একটা জনযুদ্ধ ছিল। যুদ্ধের পরে আমাদের একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির থেকে বঙ্গবন্ধুকে আহ্বান জানানো হলো। কিন্তু বঙ্গবন্ধু 12ই জানুয়ারি আসার পরে আমরা উনি 10ই জানুয়ারি আসলেন। 12ই জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর দেখলাম যে ওসি মুক্তিযোদ্ধারকে রাজাকারের হাতে তুলিয়া দিত সেই ওসি বহাল, যে আব্দুর রহিম সচিব 9 মাস ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর স্বরাষ্ট্র সচিব, সেও বহাল, পুরা পাকিস্তানি প্রশাসন বহাল। তখন আমরা অপোজ হলো, আমরা তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ালাম। আমরা তাছাড়া 1970 সালে যখন বিনা বিচারে হত্যা শুরু হইল রক্ষী বাহিনীর, তখন আমরা এইটা আমরা মেনে নেই নাই। কিন্তু বঙ্গবন্ধু নিজেও সেটা
যে ওই যে বাকশালের কথা বলে, বাকশালটা ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, উনি কথা দিয়েছিলেন 70 সালে আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি কৃষকরাজ শ্রমিকরাজ কায়েম করব। তাই উনি বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিকের আওয়ামী লীগ করেছিলেন এবং উনি চেয়েছিলেন যে ঢাকাতে যেমন একটা লোকের শরীরের সমস্ত রক্ত যদি মুখমণ্ডলে জমাত হয় যেমন তাকে সবল স্বাস্থ্যের অধিকারী বলা যায় না, তেমনি আপনি বাংলাদেশের উন্নয়ন সব সাবিকাটি সেক্রেটারিতে রাখবেন, সেটা হয় না। উনি চেয়েছিলেন ক্ষমতা বিকেন্দ্রীয় করার জন্য, কিন্তু উনাকে হত্যা করা হলো। এখন উনাকে কেন হত্যা করা হয়েছে ভালো করে দেশবাসীও জানে, সবাই জানে। উনি চেয়েছিলেন কৃষক শ্রমিকের উন্নয়ন, উনি চেয়েছিলেন যে পুঁজিটা ক্যাপিটাল এটা স্টেট ক্যাপিটাল হবে এবং সেই ক্যাপিটালটা সুষম বন্টন করবেন, সবাই যাতে উন্নত হতে পারে। উনি যা চেয়েছিলেন, উনি দেখেন ধর্মীয় কথা বলা হয়, বঙ্গবন্ধু কিন্তু প্রথম এই ধর্মের জন্য অ্যারেস্ট হয়েছিলেন ক্লাস 7-এর ছাত্র থাকা অবস্থায়। ফরিদপুরে যখন স্কুলের ছাত্র বাড়ি যাচ্ছেন তখন ইসলামী জলসা করার জন্য ফরিদপুরের 10-12 জন মুসলমান জমিদার বাবু পারমিশন দেয় নাই, সেই জমিদার বাবুর সাথে ঝগড়া করতে গিয়ে উনি জেলে গেছেন। বঙ্গবন্ধু কিন্তু ইসলামিক ফাউন্ডেশন করছেন, বঙ্গবন্ধু মদ জুয়া বাতিল করছিলেন, কিন্তু পরবর্তী সময়ে জিয়াউর রহমান এসে করছে। আর হত্যা কু যেটা শুরু হয়েছে জিয়াউর রহমানের আমলে 19 বার কু হয়েছে, কিন্তু এবং শুধু তাই নয়, জিয়াউর রহমানের আমলে 2500 সৈনিককে হত্যা করা হয়েছে। এই প্রসঙ্গে একজন দর্শক টেলিফোনে বলছিলেন আপনাকে 30,000 আমি সেটার উত্তর সেটা আমি বলছি, নিশ্চয়ই ওই দর্শক এখনো আমরা আশা করতে পারি উনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনি যদি আমাদেরকে এই উত্তরটা দেন। 30,000 সৈন্যের আমি বলবো যে আমাদের অনুপ্রবেশ ঘটেছিল জাসদের মধ্যে। জাসদের মধ্যে তখন সর্বহারা পার্টি, ছিরাশিকদারের পার্টির লোক, অনেক রাজাকার আলবদর জাসদে ঢুকে আমাদের যে ক্ষতি করছিল ওইগুলোই শেষ হয়েছে। আমাদের জাসদের আসল কোনো লোক হত্যা হয় নাই, আমরা জাসদ প্রতিষ্ঠা করছি। 66 থেকে তোমার ভাই আমার ভাই মুজিব ভাই দিয়ে মানে ছাত্রলীগের কর্মী হিসাবে রাজপথে ছিলাম। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলে আসি। আমরা আপনার সঙ্গে দর্শক কথা বলবো, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই সরাসরি টেলিফোনে যোগ দিন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি হ্যালো দর্শক, আমরা শুনছি আপনার কণ্ঠ, আপনি আপনার পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দয়া করে। হ্যাঁ, আমি মোহাম্মদ ইসলাম। আক্তার ভাইকে আমি সালাম দিছি, উনি আমার নাম শুনলেই বুঝবে আমি মোহাম্মদ মফিজুল ইসলাম। এবং এক দর্শক আপনাদের অনেক একটা প্রশ্ন করছিল, এবং প্রশ্নটা আমি করব না, আমি আব্দুল, ওনার নাম কি জানি, মুসাব্বির, ওনাকে আমি প্রশ্নটা করতে চাই। ওনারা যে ক্ষমতা আছে এখন, ওনাদের দলের বর্তমান যে এমপি আব্দুল সোবান, সে সাগর রুনি হত্যাকে নিয়ে সে অনেক কথাবার্তা বলছিল সে এমপি হওয়ার আগ পর্যন্ত, কিন্তু এমপি হওয়ার পরে সাগর রুনির কথা সে এখন আর তার মুখে আমি শুনি না। আর আক্তার ভাইকে আমি স্পেশাল সালাম দিতেছি। আক্তার ভাই আমাকে চিনতে পারছেন কিনা? আমি মফিজুল ইসলাম, আপনার ছোট ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আসি, আপনি কিছু বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন আছে। বাকশাল থেকে আসেন, তারপরে প্রশ্নটার উত্তর আমি আপনাকে বলবো। উনি যে বাকশালের কথা বলছেন, আজকে উনি জিয়া রহমানের কুশাসনের কথা বলছেন। খুব সংক্ষেপে আজকে আমি সংক্ষিপ্তই করব এবং সুন্দরভাবেই করব। আমি বাকশাল এবং কুশাসন উনি যেটা বলছেন, আজকে ওনারা যে বাকশাল স্বপ্ন তৈরি করেছেন, শেখ হাসিনা তার বাবাকেও ছেড়ে গেছেন। আজকে সেই বাকশালের ডবল বাকশাল আজকে বাংলাদেশে চলছে। সেটা কি? বাকশালের নমুনাটা হলো বাংলাদেশে জিয়াউর রহমান বাকশালের সদস্য ছিল, জিয়াউর রহমান বাকশালের সদস্য ছিল, যারা বিএনপি করে তারা বাকশালের বিরুদ্ধে কথা বলা মুআফাক। আমি জিয়াউর রহমান বাকশালের সদস্য হইছে বঙ্গবন্ধুর কাছে গিয়ে। বাংলাদেশে এনায়েতুল্লাহ খান শাসন জিয়াউর রহমান করেনি। জিয়াউর রহমানের বদৌলতে শেখ হাসিনা আজকে বাংলাদেশে আসছেন। জিয়াউর রহমানের বদৌলতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরত পাইছেন। জিয়াউর রহমানের বদৌলতে বাংলাদেশে আজকে কথা বলার স্বাধীনতা পাইছেন। জিয়াউর রহমানের বদৌলতে আজকে প্রেস আপনি যা বলছেন, আমি ওনারটাই শেষ করি। উনি আমার বড় ভাই, উনি বলতেছেন বলুন, কিন্তু উনি যে বাকশালের কথা বলতেছেন, ওনার চিন্তা চেতনা, ওনাদের আদর্শের কথা বলতেছেন, ওনাদের বাকশালের চিন্তা চেতনায় আজকে বাংলাদেশে রাজনৈতিক দল ভুল করছে। জিয়াউর রহমান বাকশাল থেকে
কেন বাকশালের সদস্য? জিয়া রহমান বাকশাল থেকে, শুনেন, জিয়া রহমান বাকশাল থেকে বাংলাদেশকে উদ্ধার করছেন, যেখানে কোনো মানুষ কথা বলবে না। আজকে শুনেন, ইসলামী জিয়া রহমানের বদৌলতে আজকে এই যে মিডল ইস্টে যে আজকে লক্ষ লক্ষ লোকের শ্রমিক আদায় হচ্ছে জিয়া রহমানের কারণে। আজকে ওআইসি সম্মেলন, আমি একটু জিয়া রহমানের একজন জনউদ্দিন একজন প্রশ্ন করেছিলেন, জন সাহেব প্রশ্ন করেছিলেন জামাইকা থেকে আপনাকে, যে তিনি বলেছেন এখানে আসতে কেন পারেন না, বা আপনার এখানে আনার ব্যাপারে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে আনার ব্যাপারে। উনি তো অনেক জায়গায় যাচ্ছেন, লন্ডনেও সভা সমাবেশ করছেন, তো এখানে আনার ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা এখানে আসা নিয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না, শুনেন, আপনার এই বিষয়টা আমি শর্টকাটের মধ্যে বলি, তারপর ওনার বাকি আমি উত্তর দেব। তারেক রহমানের আশাটি একটু সময়ের ব্যাপার। আচ্ছা। প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নিয়মতান্ত্রিকভাবে তাদের সহজ হয়, দেশের নিয়ম অনুযায়ী হবে। আমি বিশ্বাস করি তারেক রহমান আমেরিকাতে কোনো এক সময় আসবেন এবং সেই প্রসেসও উনি করবেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এবং বিভিন্ন আনুষঙ্গিক কারণে উনি এখনো প্রস্তুত না দেশের বাইরে কোথাও যান। দুই একটা দেশে হয়তো যান, কিন্তু এই দেশেই উনি আসবেন। আমাদের অনেকেই স্টেট ডিপার্টমেন্টও আমরা তাকেও ওয়েলকাম জানানোর জন্য রেডি, তারাও বলছেন। সর্বোপরি তার আনাটা আমাদের হাতে নয়, এটা নিয়মের মধ্যে দিয়ে করে, ইনক্লুডিং আমরাও আলাপ আলোচনার মধ্যে ধন্যবাদ আপনাকে, এটা আপনাকে বুঝতেই হবে। আর ওনার যে কথাগুলো, কুশাসনের কথা বলেছেন, শুনেন, কুশাসন উনি বলতেন কি বুঝাচ্ছেন? জিয়া রহমানের সময় যদি যে কুশাসনের কথা উনি বলছেন, কিন্তু শুনেন, আপনি যে শব্দটি বলেন, শুনেন, যেটা আপনারা মৌখিকভাবে 100টা মিথ্যাকে প্রপাগান্ডা করে করে একটা সত্য বানায় ফেলেন, কিন্তু এইটার কথাটা আপনি নিজের থেকে নিজে বলতেছেন না, এটা আপনি দলীয়গতভাবে দিবেন না। আমি ব্যক্তিগতভাবে এইটুকু বলবো যে জিয়া রহমান বাংলাদেশের একজন অত্যন্ত একজন সঠিক মুক্তিযোদ্ধা ছিলেন। উনি যখন মুক্তিযুদ্ধে গেছিলেন, উনি যখন দেশকে স্বাধীন করার জন্য গেছিলেন, তখন উনি কিন্তু নিজেই বলেছিলেন যে বাংলাদেশ আজকে থেকে স্বাধীন। উনি একজন স্বাধীনতার ঘোষক, উনার স্ত্রী একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। শুনেন, আমি আপনার কথাটা উত্তর দিচ্ছি ভাই, শুনেন, আপনি প্রস্তুতি ছিল না, শুনেন, আপনি জিয়া রহমান নিজে ক্যান্টনমেন্টে ফালাইয়া, শুনেন, জিয়া রহমান নিজে বলছে অন বিহাফ অফ, শুনেন, অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিব, একমাত্র জিয়া রহমান যখন, আজকে জিয়া রহমানকে আপনি নিজের কথাই ধরেন, জিয়া রহমানকে পদক্ষেপ দিয়েছিলেন কে? আজকে বলেন জিয়া রহমানকে বীর উত্তমটা ঘোষণা দিয়েছিলেন কে? আজকে বলেন জিয়া রহমানকে উপপ্রধান কে করেছিল? আপনার নেতা। এবং আজকে যখন উনার নাতি যখন বলেন, একটা নাক টিপলে দুধ বার হয়, উনার নাতি যখন বলেন যে জিয়া রহমান একজন রাজাকার, জিয়া রহমানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, জিয়া রহমানকে পাকিস্তানে ফিরে দিতে, তার স্ত্রী কেন? আজকে বেগম খালেদা জিয়াকে আজকে বলেন ইতিহাস আপনাকে কোনোদিন ক্ষমা করে না। মোসাফির ভাই, আমি একটা মিনিট, আপনাকে আজকে বুঝতে হবে ইতিহাস আপনি দেখেছেন, স্বৈরাচার এরশাদকেও দেখেছেন, আপনি শেখ হাসিনাকেও দেখেছেন, খালেদা জিয়াকেও দেখেছেন, সবাইকে দেখেছেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস একদিন আপনাকে, আজকে আপনাকে আমি হলফ করে বলে দিতে পারি, আপনার একটু সুস্থ শেখ হাসিনা আজকে বড় বড় কথা বলেন, উনি এত জনপ্রিয়, তো উনি নির্বাচনটা দিচ্ছেন না কেন? নির্বাচন হবে, আপনি নির্বাচনকে তো ভয় পাচ্ছেন। শুনেন, এবং আজকে খালেদা জিয়া আজকে মহামানতার কারণে বারবার সংঘাত করছেন, বারবার উনি, শুনেন, উনি কোনো ক্যান্সেল করেন নাই। আমরা কথা শুনছি, আমি বলি আপনার নেত্রী, আমরা আবারও সমস্যা দেখা দিয়েছে। দর্শক, আমরা আলোচনা এখানেই শেষ করছি। আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা দর্শক আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদেরকে বাধ্য হয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি জীবনও আপনি বন্ধ